বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মিরপুর ভাড়ামারাবাসী, আসসালামু আলাইকুম। আমাকে আপনারা জানেন, আমি লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান খান, আপনাদেরই এলাকার সন্তান। তো আমি আজকে আপনাদের সাথে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার ভাবনাগুলো আপনাদের সামনে আমি ছোট্ট করে তুলে ধরবো। অল্প সময়ের ভিতরে অনেক কথা বলা যায় না, তবুও আমি চেষ্টা করব বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে আমাদের মিরপুর ভেড়ামারা শিক্ষাকে আমরা কোন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সম্ভব সেটা আমি জানানোর চেষ্টা করব। আপনারা জানেন, আমাদের শিক্ষাগুলো কিন্তু কয়েকটি ভাগে বিভক্ত। আমাদের প্রাথমিক যে শিক্ষাগুলো আমরা প্রাইমারি শিক্ষা বলি। আমাদের স্কুলগুলো সেভাবেই তৈরি করা, যেখানে ক্লাস 5 পর্যন্ত আপনার শিক্ষার পরে আমরা সরকারিভাবে আমরা ক্লাস 6 থেকে আবার চলে যাই মাধ্যমিকের পরে এরপরে আমরা ইন্টারমিডিয়েট যেটাকে বলি ক্লাস 11-12, সেটাকে আমরা বলি উচ্চ মাধ্যমিক। এরপরে আমরা কলেজ শিক্ষাতে চলে যাই। আর উচ্চ মাধ্যমিকের পরে ছাত্রছাত্রীদের একটা বড় গ্রুপ আবার চলে যায় আপনার বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে, বিশ্ববিদ্যালয় লেভেলে চলে যায়। আমাদের যে গত 54 বছরের স্বাধীনতা পরবর্তী আমাদের যে শিক্ষা ব্যবস্থায়, সেখানে পর্যালোচনা করা হয়েছে, শিক্ষা নিয়ে এত বেশি আপনার পলিসি বানানো হয়েছে যে কোনোটি এখন পর্যন্ত ঠিকমতো আপনার দাঁড় করানো যায়নি এবং সেগুলো সুপ্রতিষ্ঠিত না। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষার ক্ষেত্রে প্রচুর দুর্বলতা রয়ে গিয়েছে। আমরা যদি তুলনা করি আমাদের সাউথ এশিয়ান দেশগুলোর সাথে, আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে, আমরা প্রায় শিক্ষার ক্ষেত্রে সবগুলো দেশের সাথেই কিন্তু আপনার প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে অনেক পিছিয়ে আছি। আমরা উপরের পর্যায়েও আমরা পিছিয়ে আছি। প্রায় 16টি বছর আপনার যে সরকার, আমাদের যে একটা ফ্যাসিস্ট সরকার আমাদের উপর চেপে বসেছিল, সেই সরকার শিক্ষা নিয়ে এত বেশি তারা গবেষণা চালিয়েছে যে শিক্ষাটাকে সম্পূর্ণভাবে এক কথায় বললে এলোমেলো করে দিয়ে গিয়েছে। এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের মানহীন শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চেপে বসেছে। তো আমি প্রথমে প্রাথমিক নিয়ে কথা বলবো। আমাদের প্রাথমিক পর্যায়ে শিক্ষাগুলো যেহেতু সবচেয়ে বেশি পার্টিসিপেশন হয়, সবচেয়ে বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, প্রথম প্রচেষ্টা আমার থাকবে যে স্কুলগুলোর শিক্ষকরা, শিক্ষিকারা তারা নিজেরা কতটুকু প্রস্তুত এই শিক্ষা দেওয়ার জন্য। কারণ একজন ছাত্রছাত্রী যখন একদম শিশু, আমাদের দেশে দেখা যায় যে ক্লাস আপনার প্রথম শ্রেণীতে যারা ভর্তি হয় এরা 6 থেকে 7 বছর বয়সের বাচ্চা, গ্রামে কখনো কখনো একটু দেরিতে ভর্তি হলে 8 বছরের বাচ্চারাও ভর্তি হয়। যে এই শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে তারা নিজেরা কতটুকু প্রস্তুত, তারা মানসিকভাবে কতটুকু এই ধরনের ছোট ছোট শিশুদের সাথে কাজ করার জন্য প্রস্তুত, তাদের নিজেদের শিক্ষার মানটুকু কতটুকু, তারা কতটুকু। কারণ ছোট বাচ্চাদেরকে যখন শিক্ষকরা শিক্ষিকারা যখন ক্লাস নেন, তখন কিন্তু তাদের কিন্তু আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাদের মানসিক বিষয়গুলোর দিকে নজর দেওয়া। কারণ ছোট্ট 6-7 বছরের বাচ্চা কিন্তু বোঝে না আসলে তার জন্য মঙ্গল কোনটা, তার জন্য শিক্ষার কোন অংশটুকু তার বেশি জরুরি। তো তাকে সেইভাবেই কিন্তু আপনার আপন করে নিতে হয়। তো এখানে শিক্ষকরা যারা থাকেন তাদেরকে কিন্তু ওই বিষয়টা বেশি করে বুঝতে, মনস্তাত্ত্বিক বিষয় যাকে আমি বলতে চাই, যে ওটা বেশি করে বুঝতে হবে যে ওই ছাত্রছাত্রী কি চাচ্ছে, কিভাবে তাকে প্রশিক্ষণটা দিলে, কিভাবে তাকে শিক্ষাটা দিলে সে এটা নিতে পারবে। এটা একটা খুব বড় একটা বিষয়, সেটার দিকে আমি নজর দেব যাতে আমরা সঠিক শিক্ষকদেরকে সঠিক জায়গায় আমরা নিয়োগ দিতে পারি। আমাদের যে বাচ্চাগুলো বিভিন্ন সমাজের যে বিভিন্ন স্তর থেকে আসে, তো গ্রাম পর্যায়ে কিন্তু আমি যে মিরপুর ভেড়ামারার কথা বলছি, সেখানে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাসে আসবে তাদের বড় একটি অংশ কিন্তু আসবে আপনার খুবই আপনার লোয়ার মিডল ক্লাস, আরও নিচে একদম কৃষক, হয়তো রিক্সাওয়ালা, কিংবা আপনি যার দিন মজুর, কিংবা ক্ষেত খামারে যারা কাজ করেন, ছোট ছোট কাজ করেন, তাদের অনেকের বাচ্চারা আসবে। এদের অনেকের আছে যাদের আর্থিক সামর্থ্যতা অনেক কম, তারা বাচ্চাদেরকে হয়তো ওই ধরনের যে শিক্ষা যে উপকরণগুলি আছে হয়তো সেগুলো তারা ঠিক মতো দিতে পারে না। কোন কোন বাবা মারা তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছেন এবং সেভাবে বাচ্চাদেরকে তারা ফিডিং করতে পারছে না। হয়তো সে বাচ্চাটা দেখা গেলো সকালে স্কুলে আসে, হয়তো স্যার তার ঠিক মতো সে সকালে খাওয়াটাই পায় নাই, কিংবা সেই স্কুলে এসে অন্যান্য অনেক বাচ্চারা আছে যাদের পিতা মাতারা আপনার আর্থিকভাবে স্বাবলম্বী, তারা হয়তো তাদের বাচ্চাদেরকে টিফিন দিয়ে দিচ্ছে বক্সে, কিংবা হাতে হয়তো কিছু টাকা দিয়ে দিচ্ছে, তারা এখানে এসে খাচ্ছে।
আরেকটি বাচ্চা হয়তো তার বাবার সামর্থ্য না, বাবা মার, সে হয়তো দেখা গেলো টিফিন ছাড়া আসে, কিংবা তার টিফিন খাওয়ার মতো ওই সামর্থ্যও নাই। এইটুকু কিন্তু নজর দিতে হবে। আমি এই বিষয়টাকেও কিন্তু আমার শিক্ষারই অংশ হবে। এগুলোকে যদি আমরা নজর না দিই তাহলে কিন্তু আপনার ডিসপ্যারিটি থেকে যাবে বাচ্চাদের ভিতরে। যে একটি ক্লাসে যদি 30টা বাচ্চা থাকে, 30টা বাচ্চাকে কিন্তু আপনার একটি প্ল্যাটফর্মে আনতে হবে, তাদেরকে একইভাবে একই নজরে দেখতে হবে। তারা যেন যতক্ষণ স্কুলে থাকে সেখানে যেন সে কখনো অনুভব না করে যে সে এখানে আরেকটি বাচ্চার চেয়ে সে তার সুযোগ সুবিধা কম। একটি বাচ্চা ওখানে খুব বেশি যত্নের সাথে তার দেখভাল হচ্ছে, কিন্তু তার ক্ষেত্রে হচ্ছে না। এগুলোকে দেখতে হবে, কারণ শিক্ষা এমন একটি বিষয়, এটা নয় যে শুধুমাত্র বই পুস্তক পড়ে মুখস্থ করে সে বছর শেষে পরীক্ষা দিয়ে একটা রেজাল্ট করলো। শিক্ষার সাথে সাথে তার মানবিক গুণাবলীকে ডেভেলপ করতে হবে, তাকে মানসিকভাবে দৃঢ় করে তুলতে হবে। কারণ এই শিক্ষা একদিন যখন সে শেষ করবে সে কিন্তু সমাজের জন্য একটা খুব সম্পদ হয়ে ওঠে। তো আমি এই বিষয়গুলোকে আমি নজর দেব, যাতে প্রত্যেকটা বাচ্চা যেন এই সুযোগ সুবিধাগুলো স্কুলে এসে যেন পায়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অনেক বাচ্চারা আছে যারা হয়তো স্কুলিং কাপড়গুলো হয়তো ঠিকমতো তারা পায় না। ওটার দিকে আমি নজর দেবো, যাদের স্কুলিং যে ড্রেসগুলো থাকে এগুলো যেন সুন্দর ড্রেস যারা পড়তে পারে। অর্থাৎ ছোট ছোট যে বিষয়গুলো বাচ্চাকে তার অন্যান্য বন্ধু থেকে একটু পিছিয়ে দিতে পারে আর্থিক কারণে, এই বিষয়গুলোকে নজর রাখ, বিশেষ করে ছোট ক্লাসে যে বাচ্চাগুলো পড়ে। আরেকটা বিষয়, যখন এই বাচ্চাগুলোই আপনার ধীরে ধীরে যখন মাধ্যমিক পর্যায়ে যাবে, আমাদের দেখতে হবে যে বাচ্চাগুলো ডেভেলপমেন্টটা কেমন হচ্ছে। হ্যাঁ, তার স্বাস্থ্যটাকে কিন্তু আমার নজর দিতে হবে। বাচ্চাগুলো যদি শারীরিকভাবে সুস্থ না হয়, সে কিন্তু লেখাপড়ার প্রেশারটা তার যে ধীরে ধীরে বাড়বে, ক্লাস 1 থেকে 2, 2 থেকে 3, 4, 5, 6 এবং প্রতিনিয়ত কিন্তু বাড়তে থাকবে তার এই লেখাপড়ার চাপটা। এই চাপটা নিতে হলে তাকে শারীরিকভাবে সুস্থ রাখতে হবে, তার মানসম্মত যাতে সে খাবার পায় এই বিষয়টা দিকে নজর দিতে হবে। আবার এই বাচ্চাগুলো যদি কখনো যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে কীভাবে নার্সিং করা হবে, কীভাবে তাকে দ্রুত সুস্থ করে আনা যায় সেদিকে নজর রাখতে হবে। আমাদের কিন্তু একটা বড় সমস্যা আছে যে উপজেলা এবং এই ধরনের পর্যায়ে যে ক্লাস 8, 9 পড়ার পরে অনেক বাচ্চারা লেখাপড়া ছেড়ে দেবে। অনেক প্যারেন্টসরা আছে, বাবা মারা আছে, যাদের আর্থিক কারণে তারা মনে করে যে ও একটু লেখাপড়া শিখেছে, এখন বাংলা ইংরাজি একটু বলতে পারে, তো ওকে এখন আর এই কাজ না দিয়ে ওকে একটু মেকানিকের কাজ করে, ওরা একটু রিক্সা কিনে দিয়ে একটু চালায় বেড়াক কিংবা বেড়াক। মানে তাদের আর্থিক কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ঘটে থাকে, যেহেতু সে ক্লাসের প্রোগ্রেসের সাথে সাথে আপনার খরচটা বেড়ে যায়। একটা বাচ্চাকে যেন আমরা এসএসসি লেভেলটাকে ক্রস করাতে পারি। তো এটা একটা আমার চেষ্টা থাকবে যে আমি এই পরিসংখ্যানটা ক্রমাগত নিতে থাকবো সমস্ত স্কুলগুলো থেকে, যাতে এ ধরনের আপনার ড্রপ আউটটা না হয়, এ ধরনের যেন স্কুল না ছেড়ে দেয়। এবং এসএসসি পাশের পরে আমাদেরকে দেখতে হবে যে কোন বাচ্চাগুলোকে কোথায় দিলে কীভাবে তারা ভালো করতে পারে। এটার ভিতরে এটা সুদূর প্রসারী, এতে একদিনে হবে না, বাট আমার প্রচেষ্টা থাকবে। আমি এর জন্য আলাদাভাবে কিছু আমাদেরই তরুণ সমাজের শিক্ষিত ছেলেদেরকে আমি নিয়োগ দিয়ে রাখবো আমার সংসদীয় এলাকায়, যাদের কাজ হবে এগুলো তারা ক্রমাগত এই খোঁজগুলো রাখতে থাকবে যে কোন বাচ্চাগুলো আসলে কোন দিকে তাকে দিলে, কি কারিগরি প্রশিক্ষণে দিলে ভালো হবে, না সে আরও হায়ার স্টাডিতে গিয়ে আপনার ইন্টারমিডিয়েটটা পাশ করে সে অন্য কোনো সাবজেক্টে ভার্সিটিতে যেতে পারে, কি ইঞ্জিনিয়ারিং, কি ডাক্তারি, কি অন্য কোনো সাবজেক্টে পড়তে পারে। আমি এইগুলোকেও আমি নজর রাখবো, যাতে বাচ্চাগুলো যাতে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক শিক্ষাটা তারা যেন পায়। এখন আমাদের দেশে কিন্তু প্রচুর ইংরেজি মিডিয়াম স্কুল কলেজ কিন্তু প্রত্যেকটা উপজেলা পর্যায়ে চলে গিয়েছে। আমার চেষ্টা থাকবে এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আসলে কতটুকু মানসম্মত ইংলিশ মিডিয়াম, আসলে তারা কোন কারিকুলামগুলো পড়াচ্ছে, তারা কি আপনার ওয়েস্টার্ন কারিকুলামগুলো পড়াচ্ছে না ইউরোপিয়ান কারিকুলামগুলো পড়াচ্ছে, এটার সাথে কি আসলে ভবিষ্যতে এই বাচ্চাগুলো কি তাদের এ লেভেল কমপ্লিট করার পরে কি তারা কি আসলে ওই মানসম্মত লেখাপড়া কি করতে পেরেছে যে সেখানে সে আবার এর পরবর্তী পর্যায়ে কমপ্লিট করতে পারবে। এটাগুলোকে আমি নজর রাখবো এবং আমি চেষ্টা করব যাতে মানসম্মত ইংলিশ মিডিয়াম স্কুল থাকে। আর যদি সেটা না থাকে তাহলে হয় তাকে মানসম্মত করতে হবে অথবা তাদেরকে এখান থেকে বিরত রাখতে হবে।
আমাদের এই শিক্ষার পাশাপাশি কিন্তু আমাদের উপজেলা লেভেলে, আমাদের ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমাদের প্রচুর কিন্তু এখন মাদ্রাসা শিক্ষা আছে। আমাদের কিন্তু দুই ধরনের মাদ্রাসা শিক্ষা আছে আমার যতটুকু জানা আছে। আমাদের কওমি মাদ্রাসাগুলো আছে, আমাদের আপনার আলিয়া মাদ্রাসাগুলো আছে। তো কয়েক প্রকারের মাদ্রাসা শিক্ষা আমাদের কিন্তু চালু আছে। আমি দেখেছি, আমি বিভিন্ন জায়গায় আমার এলাকায় যখন আমি ঘুরে বেড়াই, আমি অনেক স্কুল কলেজ মাদ্রাসা আমি যাই, আমি তাদের সাথে কথা বলি। আমার দেখা মতে যে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা কোরআনে হাফেজ শিক্ষা দিচ্ছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা বললো তাদেরকে বাংলা, ইংরাজি, অঙ্ক এগুলো কিছু কিছু শেখানো হয় এবং তারা একটা পর্যায়ে যখন হাফেজ হয়ে বের হয়ে যায় তখন তারা বাংলা শিক্ষাটাকে তারা আরো প্রোগ্রেসিভ করে। আমার চেষ্টা থাকবে যে এই ধরনের হাফেজি স্কুলগুলোতে শুরুতেই কিভাবে এই আপনার অন্যান্য সাবজেক্টগুলোকে, অন্যান্য বিষয়গুলোর সাথে যুক্ত করা যায়, যাতে তারা দুটো একসাথে চালিয়ে নিতে পারে। কারণ যদি একটা বাচ্চা যদি হাফেজি শিক্ষা দিতে যে 6-7 বছর যদি 4 থেকে 6 বছর যদি এখানে যদি সে কাটিয়ে ফেলে এবং তার যদি বেসিকটা বাংলা, ইংরেজি, অঙ্ক যে বেসিকটাই বলেন সেটা যদি দুর্বল হয়ে যায়, পরে কিন্তু এটা সে কাভার করতে পারবে না। তো আমার চেষ্টা থাকবে যে এখানে কিভাবে আমি এগুলোকে আরও ভিতরে আপনার প্রবেশ করাতে পারি এবং একসাথে যেন দুটোই তাদের ডেভেলপ করে, যে কোরআনে হাফেজ হবে এগুলো এবং ভবিষ্যতে তাদের এমপ্লয়মেন্টটাকেও আমি মাথায় রাখবো। যে অন্যান্য যে আলিয়া মাদ্রাসা এগুলো যেগুলো আছে, আপনার উচ্চশিক্ষা মাদ্রাসা যেগুলো আছে, এগুলোকে মানসম্মত যাতে হয় সেদিকে আমরা দৃষ্টি রাখবো। আমাদের অনেক মাদ্রাসা যারা এমপিওভুক্ত হতে পারে না, আমাদের অনেক স্কুল করা হয় যেগুলো এমপিওভুক্ত হয় না, এগুলোকে চেষ্টা করা হবে এমপিওভুক্ত করা এবং যতটুকু সরকারের অনুদান আমার পক্ষে সম্ভব আমি আপ্রাণ চেষ্টা করব এনে প্রত্যেকটিকে একটি মানসম্মত অবস্থায় নিয়ে যাওয়া। তো এর জন্য আমার ইচ্ছা আছে, আমি একটা স্কুল কলেজ শিক্ষা মনিটরিং করার জন্য আমি একটা স্ট্রং একটা টিম করব। তারা আমাকে প্রতিনিয়ত ফিডব্যাক দিবে যে আমাদের যে মাদ্রাসা বলি, আমরা স্কুল বলি, কলেজ বলি, এগুলো কিভাবে চলছে, সে যে পর্যায়ে হোক। তো আমার জানার মতে আমাদের মিরপুর ভেড়ামাটি কারিগরি স্কুল কলেজের যে সুবিধা খুবই অপ্রতুল, একদম নাই বললেই চলে। তো আমার ইচ্ছা আছে আমি এখানে কারিগরি খুব মানসম্মত কারিগরি স্কুল কলেজগুলো আমি করব এবং যারা এসব বিষয়ে বেশি উৎসাহিত আমি ওই ধরনের বাচ্চাগুলোকে টার্গেট করব, তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দিই। কারণ আমাদের দেশ থেকে কিন্তু প্রচুর ছেলেদের মেয়েদের সুযোগ আছে বিদেশে যে কারিগরি পর্যায়ে কর্মসংস্থান নেওয়ার। কারণ আপনারা জানেন যে আমাদের প্রায় 1 কোটির উপরে কিন্তু ইমিগ্রেন্টরা বিভিন্ন দেশের থেকে কিন্তু আমাদের রেমিটেন্স পাঠাচ্ছে, কিন্তু এই রেমিটেন্সের বেশিরভাগই আমাদের আসে কিন্তু আপনার শ্রমিক পর্যায়ের থেকে। আমার ইচ্ছা আছে ভেড়ামারা মিরপুর দুটো উপজেলাতে এই ধরনের মানসম্মত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা এবং সেখানে তাদের প্রশিক্ষিত করে দেশে বিদেশে তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিযুক্ত করা এবং স্বাবলম্বী করে গড়ে তোলা। তো শিক্ষা একটি কিন্তু কম্পোজিট বিষয়, এটা কিন্তু একটা টোটাল একটা কিন্তু আলাদা কোনো বিষয় না, এটা জীবনের একটা অংশ। এবং এগুলো যদি আমরা ছোট্টবেলা থেকে যদি শিশুকাল থেকে যদি এগুলোকে যদি আমরা সুন্দরভাবে যদি ধীরে 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 এগিয়ে নিতে পারি এবং এটা যদি একটা খুব ডিসিপ্লিন একটা আপনার তত্ত্বাবধানের মাধ্যমে যদি করা হয়, আমার বিশ্বাস 3 থেকে 4 বছরের ভিতরে ভেড়ামারা মিরপুরের শিক্ষাকে একটি পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর আমার আরও একটা চেষ্টা থাকবে প্রতিটা স্কুল কলেজ যেন মানসম্মত হয়, প্রতি স্কুল কলেজের যেন পরিচ্ছন্নতা ভালো থাকে, সেখানে যেন বিদ্যুৎ ব্যবস্থা বলেন, সেখানে আপনার যে দালান কোঠাগুলো আছে সেগুলো যেন মানসম্মত হয়, সেখানে যে সমস্ত আপনার ওয়াশিং পয়েন্টগুলো থাকে, যেখানে আপনার টয়লেট ব্যবস্থাগুলো বলেন, এগুলো কিন্তু খুব জরুরি। প্রত্যেকটা কিন্তু আমাদের পরিচ্ছন্ন থাকতে হবে এবং মানসম্মত হতে হবে এবং আমাদের প্রত্যেকটা স্কুল কলেজকে কিন্তু আমি একটা নিরাপত্তা বলয়ের ভিতরে নিব, যাতে বাবা মারা একটা স্কুল কলেজে বাচ্চাদেরকে পাঠিয়ে তারা নিরাপদ বোধ করে যে না আমার ছেলে মেয়ে স্কুলে আসে, এখন তারা নিরাপদ আছে, কোনো অসুবিধা নেই, ছুটি হলে তারা সুন্দরভাবে বাসায় ফিরে আসতে পারবে। তো এগুলো সবই আমার প্রত্যাশা এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার যে ইচ্ছাগুলো আমি যেগুলো আপনাদেরকে বলছি, হয়তো আপনারা শুনবেন এক সময় আমার এই কথাগুলো, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। একটি সুন্দর শিক্ষা পরিবেশ গড়ে তোলা, একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা আমাদের 2 উপজেলার মানুষের জন্য গড়ে তোলা এবং ধীরে ধীরে ভেড়ামারা মিরপুরের শিক্ষার উন্নয়ন ঘটানো, আমি সেটা করতে পারবো বলে বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে।